তো আমরা আজকে হচ্ছে অন পেজ অপটিমাইজেশন পার্ট 3 দেখবো। যে অন পেজ অপটিমাইজেশন পার্ট 3 তে আমরা দেখবো প্রথমেই যে একটা ওয়েবসাইটে কিভাবে লোডিং স্পিডটাকে বাড়াইতে হয়, লোডিং স্পিড অপটিমাইজ করতে হয়। হ্যাঁ, এরপরে আমরা দেখবো ওয়েবসাইটের টাইটেল, ডেসক্রিপশন এগুলো কিভাবে লিখতে হয়, কত ওয়ার্ডের লিখতে হয়, হ্যাঁ এগুলো আমাদের জানতে হবে। সো আমরা জানি যে একটা ওয়েবসাইট, আমরা গত ক্লাসে যে ওয়েবসাইটটা নিয়ে কাজ করতেছিলাম, একটা সাবডোমেইন, যে আমরা হচ্ছে যে সিটিজি এসইও ভিশনারি টেকনোলজি বিডি.কম এটা নিয়ে। সো সাইটটাকে ফার্স্ট অফ অল আমরা কি করব, সাইটটাকে লগ ইন করে নিব। তো আমরা জানি সাইটে ড্যাশবোর্ডে যাওয়ার জন্য কি করব, সাইটের শেষে গিয়ে ফ্ল্যাশ দিয়ে ডাব্লিউপি অ্যাডমিন লিখলে আমাদের লগ ইন করার ড্যাশবোর্ড আসবে। আমরা ইউজার নেম পাসওয়ার্ডটা দিয়ে দিব, যে ইউজার নেম পাসওয়ার্ড আমরা ইনস্টল করার সময় দিয়েছিলাম, ওয়ার্ডপ্রেস যখন ইনস্টল করছিলাম। সো এটা আমরা দিয়ে দিলাম। তো সাইটের আমরা ড্যাশবোর্ডে চলে আসবো, সাইটের অলরেডি ড্যাশবোর্ডে চলে আসছি। হ্যাঁ, তো সাইটের ড্যাশবোর্ডে আসার আগে আমরা একটু দেখি যে আমরা যে সাইটটা নিয়ে কাজ করতেছিলাম, এই সাইটটার প্রথম আমরা একটু লোডিং স্পিড চেক করে নিব। তো লোডিং স্পিড চেক করার জন্য আমরা জানি কিছু প্লাগইন বা টুলস আছে, যেমন একটা আছে আমাদের জি ম্যাট্রিক্স। হ্যাঁ, জি ম্যাট্রিক্স দিয়েও চেক করতে পারি, গুগল ডেভেলপার, পেজ স্পিড ইনসাইট, এরপর আছে পিংডম আছে। হ্যাঁ, এই কয়েকটা টুলস দিয়েই আমরা যে কোনো ওয়েবসাইটের স্পিড চেক করতে পারবো, যেটা আমরা এসইও অডিটের সময় দেখছিলাম, বা আমি আপনাদেরকে বলছিলাম যে এখন আমাদের অডিটের সময় কাজ হচ্ছে একটা ওয়েবসাইটের টেকনিক্যাল জনিত যে প্রবলেমগুলো থাকবে সেটা আমাদের শুধু খুঁজে বের করে ক্লায়েন্টকে সাজেশন করা। এর পরবর্তীতে আমরা শিখব কিভাবে এগুলোকে প্রপার রেডি করতে হয় অথবা অপটিমাইজ করতে হয়, তাই না? সো আমরা গুগল স্পিড ইনসাইট, আরেকটা আছে আমাদের পিংডম দিয়েও চেক করতে পারি। টুলস আমি কয়েকটা দেখে দিচ্ছি, আপনারা এই টুলস গুলো দিয়েও পরবর্তীতে যে কোনো ওয়েবসাইটের লোডিং স্পিড গুলো চেক করে দেখতে পারবেন। ঠিক আছে, এই যে যেমন আমরা পিংডম, পেজ স্পিড ইনসাইট, গুগলের এটা নিজস্ব সাইট, আর জি ম্যাট্রিক্স। হ্যাঁ, যে আমরা যে সাইটটা নিয়ে কাজ করব সেই সাইটটা যদি কপি করে নিয়ে যাই, সেই সাইটটা কপি করে নিয়ে গিয়ে আপনি এখান থেকে সাইটটা পেস্ট করে দেন, দেওয়ার পরে টেস্ট ইউর সাইট। তো আপনার সাইটটা ফার্স্ট অফ অল চেক করে নেন যে আমাদের বর্তমান এরা স্ক্যান করতেছে, স্ক্যান করে আমার সাইটটা দেখবে যে বর্তমান অবস্থায় কেমন আছে, আমার লোডিং স্পিড কেমন এবং কোথায় কোথায় প্রবলেম আছে। হ্যাঁ, এরা আমাকে খুঁজে বের করে দিবে। এরা স্ক্যান করুক, এরা স্ক্যান করতে করতে আমরা এই যে এখান থেকে দেখতে পাচ্ছি স্ট্যাটাস গুলো। হ্যাঁ, এর সাথে যে আমাদের কোন কোন যে ইমেজ সাইজ হয়তো বা আমাদের কেমন আছে, মিডিয়াম না লো আছে, এখান থেকে কি প্রবলেম আছে, কন্টেন্টের স্ট্রাকচার কেমন আছে, হ্যাঁ এইচটিএমএল বা জাভা স্ক্রিপ্টের প্রবলেম আছে কিনা, সব ধরনের প্রবলেমগুলো আমাকে খুঁজে দিচ্ছে। এরপরে আমরা পেজ স্পিডে দিলেও দেখতে পারবো যে আমাদের স্কোর দেখায়, এখানে অবশ্য ভালো দেখায়। অথবা আমরা পিংডমেও যদি দেই, যে পিংডম এখানে এসেও আমরা যদি ওয়েবসাইটটা দিই, সবগুলো একই অবস্থা, আমাদেরকে সার্চ করে দেখাবে। সো আমরা যদি এখান থেকে আমরা ম্যানুয়ালি কাজ করব, যেটা সেটা হচ্ছে এই যে পেজ স্পিড ইনসাইট, যেটা যে পেজ স্পিড ইনসাইটের জন্য আমরা এটা কাজ করব। যেমন দেখেন এখান থেকে আমরা দেখতে পাচ্ছি সাইটটা বর্তমান অবস্থা ভালোই থাকবে, কারণ সাইটটাতে তেমন কোনো প্রবলেম। এখান থেকে আমরা সাইটটা সবেমাত্র নতুন, আমরা বেশি কিছু কন্টেন্টও দেই নাই, বেশি কিছু ইমেজ আমরা দিই নাই, কারণে আমাদের লোডিং স্পিডটা মোটামুটি ফাস্ট থাকবে। তো আমরা যদি এখান থেকে দেখি যে আমাদের সাইটের বর্তমান অবস্থা আছে, আমাদের এখান থেকে যে মোবাইলের জন্য আছে আমাদের 99% ওয়েল অপটিমাইজ, কারণ আমরা জানি 0 থেকে 49% পর্যন্ত যদি থাকে সেটা হচ্ছে ব্যাড, 50 থেকে 89 সেটা হচ্ছে আমাদের মিডিয়াম। হ্যাঁ, আর এখান থেকে 90 থেকে 100 এর মতো যেটা থাকবে সেটা গুড। আর আমরা যদি ডেস্কটপে আসি, দেখেন এটা মোবাইল এবং ডেস্কটপ দুইটাতেই অনেক সুন্দর করা আছে, অনেক ভালো স্পিড আছে, যার কারণে এটা আমাকে দেখাচ্ছে। সো আমি অন্য কোনো সাইট দিয়ে আপনাকে একটু দেখাই। আচ্ছা, আমরা এই সাইটটা নিয়েই করব, কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিউটি সাপ্লাই ডট কম, যেটা এটার
মোবাইলে আছে আমাদের 52% লোডিং স্পিড, আর ডেস্কটপে যদি আমরা দেখি ডেস্কটপে আছে আমাদের 83%। তো এটাও মোটামুটি ভালো আছে। তো আমরা একটু তারপরে চেষ্টা করি আরো ভালো করার জন্য। সো এটা আমরা যে কোনো সাইটে ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করা সাইটের লোডিং স্পিড মানে স্পিডটা অপটিমাইজ করার জন্য আমরা মোস্ট পপুলার দুইটা প্লাগইন ইউজ করতে পারি। হ্যাঁ, তো প্লাগইন দুইটার নাম হতে পারে আমাদের W3 টোটাল ক্যাশ, অর্থাৎ W3 টোটাল ক্যাশ। এটা খুবই একটা পপুলার প্লাগইন স্পিড অপটিমাইজ করার জন্য। আর একটা আছে আমাদের ফাস্ট ভেলোসিটি ম্যাগনিফাই। তো আপনি চাইলে W3 টোটাল ক্যাশটা দিয়েও কাজ করতে পারেন, অথবা ফাস্ট ভেলোসিটি ম্যাগনিফাই দিয়েও কাজ করতে পারেন। তবে যে কোনো একটা প্লাগইন ইনস্টল করবেন, কখনোই W3 টোটাল ক্যাশ এর সাথে হচ্ছে ফাস্ট ভেলোসিটি ম্যাগনিফাই দুইটা একই সাথে দিবেন না। এতে করে সাইটের কিন্তু অনেকটা আরো ডিমোশন হয়ে যাবে। এই জন্য যে কোনো একটা দিয়ে কাজ করবেন। তো আমরা W3 টোটাল ক্যাশটা ইনস্টল করে নেই, দেখি যে W3 টোটাল ক্যাশ ইনস্টল করার সাথে সাথে আমরা অনেক সময় দেখব যে শুধুমাত্র প্লাগইনটা ইনস্টল করে দিলেই যে আমাদের সাইটটা হয়তো আগের থেকে অনেকটা ইমপ্রুভ হবে। আমি এখন একটু শিওর না, চেক করে দেখি। তবে বর্তমান যে অবস্থায় থাকে এর চাইতে ইনস্টল করার সাথে সাথেই অটোমেটিকলি আপনার ইমপ্রুভ হয়ে যাবে। আর এরপরেও হচ্ছে কি আমাকে W3 টোটাল ক্যাশটা কনফিগার করতে হয়, কনফিগার করলেই এটা আমাদের স্পিডটা অপটিমাইজ হয়ে যাবে। তো আমরা একটু দেখি আমাদের সাইটের ড্যাশবোর্ডে যাই। ড্যাশবোর্ডে যাওয়ার পরে আমরা জানি এখান থেকে যে কোনো কিছু প্লাগইন সেট করার জন্য আমরা এখান থেকে এই প্লাগইন অপশনে যাব। আমরা এখান থেকে প্লাগইন থেকে অ্যাড নিউ। তো অ্যাড নিউ এ গিয়ে আমরা যে কোনো প্লাগইন ইনস্টল করি, তাই না? স্যার যে সাইট স্পিড কি মিনিমাম কত থাকতে হবে স্যার, পার্সেন্টেজ? এখন মিনিমাম বলতে আপনাকে এখানে বলা হচ্ছে যে পেজ স্পিডটা হচ্ছে 90 এর উপর থাকলে এটা ওয়েল অপটিমাইজে থাকবে। আপনি মিনিমাম 90 এর মধ্যে রাখার চেষ্টা করবেন, 90 আপ থাকবে, সেটা হচ্ছে ডেস্কটপ। আর মোবাইলেও একই অবস্থা, মোবাইল 90 এর উপর থাকলে ভালো হবে, স্পিডটা খুব দ্রুত আপনার সাইটটা লোডিং হবে। আর মিনিমাম যদি রাখতে চান মানে মিডিয়ামটা হবে অবশ্যই 50-র উপরে, 50-র নিচে না, যেটা হয়তো একেবারে আপনার ব্যাড পজিশনে থাকবে। চেষ্টা করব অলওয়েজ 90-র উপর রাখার জন্য, অথবা 90 রাখার জন্য, যাতে আমাদের গ্রিন মানে ভালো পজিশনে থাকে। তো আমরা একটু দেখি যে এটার জন্য আমরা প্লাগইনটাকে ইনস্টল করে নিব। প্লাগইনে এসে আমরা যদি W3 টোটাল ক্যাশ লিখে সার্চ করি, হ্যাঁ, এখানে লোডিং হচ্ছে। আমরা এই যে এখান থেকে W3 টোটাল ক্যাশ যে 1+ মিলিয়ন অ্যাক্টিভেশন ইনস্টল, যে আমরা দেখতে পাচ্ছি যে 1 মিলিয়নেরও বেশি মানুষ ইউজ করতেছে W3 টোটাল ক্যাশটা। তো আমরা এটাকে ফার্স্ট টেবল কি করে নিব, ইনস্টল করে নিব। ইনস্টল নাও, আমাদের গিয়ার আইকন করতেছে, এটা অলরেডি ইনস্টল হয়ে যাবে। এটা ইনস্টল হয়ে গেলে আমরা এটাকে অ্যাক্টিভ করে নিব। তো ইনস্টল করার পরে অ্যাক্টিভ করে নিয়ে আমরা একটু চেক করে দেখব যে আমাদের সাইটের বর্তমান অবস্থান কি। অনেক সময় আমরা এটা নিয়ে আবার হতাশ হওয়ার কিছু নাই, হ্যাঁ, বা অডিট হওয়ার কিছু নাই। অনেক সময় আমরা দেখব যে হয়তোবা ইনস্টল করার আগেই আমার এখানে ডেস্কটপে মোবাইলে দেখতেছি আমাদের 52% আছে, আর ডেস্কটপে দেখতেছি 83% আছে। বাট প্লাগইনটা ইনস্টল করার কারণে 83 থেকে এটা হয়তোবা 50 হয়ে গেছে, আর এটা ছিল 52, এটা হয়তোবা 30 হয়ে গেছে, আরো খারাপ পজিশন হয়ে গেছে। সো এটা নিয়ে টেনশন হওয়ার কিছু নাই। এটাকে যখন আমরা কনফিগার করব টুলসটাকে, তখন এটা ইমপ্রুভমেন্ট হয়ে যাবে। আর যদি কনফিগার ছাড়াই ইনস্টল করার পরে সাথে সাথে ইমপ্রুভমেন্ট হয় তাহলে তো ভালোই, সাথে অবশ্যই আমাকে কনফিগার করতেই হবে। ওকে, তো আমরা একটু দেখি এটা আমাদের মনে হয় এটা ইনস্টল হয়ে গেছে। হ্যাঁ, ওকে, অলরেডি ইনস্টল হয়ে গেছে। আমরা এখন এটাকে কি করে নিব, অ্যাক্টিভ করে নিব। ওকে, আমরা এটাকে অ্যাক্টিভ করে নিব। অ্যাক্টিভ হয়ে গেলে আমরা এটাকে চেক করব যে অ্যাক্টিভ হয়ে গেলে এই যে আমাদের W3 টোটাল ক্যাশ অলরেডি চলে আসছে। এই যে এখান থেকে পারফরম্যান্স নামে একটা অপশন চলে আসছে। তো আমরা একটু দেখি যে এখন আমরা পেজ স্পিড ইনসাইটে যাব। পেজ স্পিড ইনসাইটে গিয়ে আমরা ওয়েবসাইটের অ্যাড্রেসটা দিই, যে
ডিউটি সাপ্লাই, তাই না? সাইট অ্যাড্রেসটা নিয়ে আসি। সাইটটা আবারও নিয়ে নিই। সাইটটা দেওয়ার পরে, কারণ প্লাগইনটা কিন্তু অনেক ভালো, হ্যাঁ, অনেক পপুলার, যে ওয়ার্ডপ্রেসের জন্য স্পিড অপটিমাইজেশন অনেক ভালো কাজ করে, আর এটা ওয়ার্ল্ড ভাবে খুবই পপুলার এই টুলসটা, ডাব্লিউ3 টোটাল ক্যাশ। দেখেন, আমরা একটু আগে যেটা বলছিলাম যে আমাদের 52% ছিল, আর এটা ইনস্টল করার পরে আমরা আরো দেখতে পাচ্ছি 46% হয়ে গেছে। আমাদের ডেস্কটপে ছিল 83%, আর এটা ডেস্কটপে যদি আমরা আসি, এটা 82%, এটা আরো 1% করে কমে গেছে। তো এটা এখন আমাদেরকে আরো কনফিগার করতে হবে ডাব্লিউ3 টোটাল ক্যাশ ইনস্টল করার পরে। ডাব্লিউ3 টোটাল ক্যাশ ইনস্টল করার পরে আমরা আমার ওয়েবসাইটে ড্যাশবোর্ডে যাব। আগে চেক করে নিবেন যে বর্তমান অবস্থা কেমন আছে। চেক করার পরে আপনি আপনার ড্যাশবোর্ডে এই যে নিচের দিকে আসবেন, এখান থেকে নিচের দিকে এসে পারফরম্যান্স নামে অপশন পাবেন, এটাই হচ্ছে ডাব্লিউ3 টোটাল ক্যাশ। এখানে আপনি এসে ড্যাশবোর্ডে যাবেন এইটার। তো এটাও কিন্তু আবার প্রিমিয়াম আছে। আমরা অবশ্যই ডাব্লিউ3 টোটাল ক্যাশ যেটা, সেটা ফ্রি নিয়ে কাজ করতেছি। আপনি অবশ্যই চাইলে প্রিমিয়াম নিয়েও কাজ করতে পারেন। আমরা ডাব্লিউ3 টোটাল ক্যাশের এখান থেকে ড্যাশবোর্ডে আসি। ড্যাশবোর্ড থেকে আপনি এই যে ক্যাশ, অবজেক্ট ক্যাশ, হ্যাঁ, এগুলোকে একটু ঠিক করে দিতে হবে। আমরা এখান থেকে যদি নিচের দিকে আসি, যে এখান থেকে ড্যাশবোর্ডের মধ্যে আমরা যদি এখান থেকে দেখি যে ফিচার, দেখি কি কি ফাংশন গুলো আছে, এখান থেকে accept করে দেই পারমিশন গুলো আগে। ডাব্লিউ3 স্কিপ দিস সেটআপ প্লাগইন, আমরা এখান থেকে স্কিপ, এখান থেকে কিছু ফাংশন গুলো আমরা দেখতে পাচ্ছি। এখন আমরা এটাকে একটু কনফিগার করে নিব। তো এখান থেকে আমরা দেখি যে জেনারেল সেটিংস এ যাই। হ্যাঁ, জেনারেল সেটিংস এ কি কি ফাংশন পাবো আমরা দেখি। জেনারেল সেটিংস এর মধ্যে আপনি যদি প্রিভিউ মোডটা ডিসেবল হয়ে থাকে, আপনি এটাকে আনেবল করে দিবেন। এরপরে হচ্ছে পেজ ক্যাশটাকে আনেবল করে দিবেন। আনেবল করে দেওয়ার পরে আপনি এগুলোকে কিন্তু আবার সেভ, প্রতিটা ফাংশনের জন্য পেজ ক্যাশ এতটুকু ফাংশন, এই যে সেভ অল সেটিংস, এগুলোকে সেভ করে দিবেন। এরপরে হচ্ছে ম্যাগনিফাইটাকে আপনি এনেবল করে দিবেন। আন্ডারস্ট্যান্ড দিস রিস্ক, ওকে, সেভ অল, হ্যাঁ। তারপরে হচ্ছে যে আপনার ডাটাবেস ক্যাশ এনেবল করে দিবেন। এগুলো সেটিং সেভ দিবেন, আমি পরে একবারে দিব। এরপরে হচ্ছে আমাদের অবজেক্ট ক্যাশকে আমরা এনেবল করে দিচ্ছি। আর এখান থেকে সিডিএনটা লাগবে না, হ্যাঁ। আর সিডি এগুলো এখানে আর কিছু চেঞ্জ করতে হবে না। কি সবার এখানে ফাইল, আচ্ছা, আমরা এখান থেকে একটু সেভ সেভ অল সেটিং দিয়ে দিলাম। সো সেভ অল সেটিং দেওয়ার পরে আমরা আবার একটু চেক করে নিব। আমরা জাস্ট শুধুমাত্র এখান থেকে জেনারেল সেটিংসটা অ্যাড করে নিলাম। জেনারেল সেটিংসটা দেওয়ার পরে আমরা এখন একটু দেখি যে আমাদের কত পার্সেন্ট ছিল। এখান থেকে আমাদের 46 আর হচ্ছে 82। ওকে, আবার একটু অ্যানালাইসিস করি। টাইম নিয়ে করতে হবে যে কোনটার কারণে কোনটার স্পিডটা আরো স্লো হয়ে যাচ্ছে, ওইটাকে আপনাকে এনাবল আর ডিসেবল করে দিতে হবে, এমন কিছু কঠিন কাজ না। আমরা একটু দেখি যে এখন আমাদের রিপোর্টটা কি দেখায়। 55, আর এখন ডেস্কটপে যদি দেখি, ডেস্কটপে 74% হয়ে গেছে। ওকে, আমরা আবারও একটু এটাতে যাব, যে ড্যাশবোর্ডেই যাব। আমরা ড্যাশবোর্ডে গিয়ে ড্যাশবোর্ডটা কোথায় গেল, আমরা এখান থেকে এরপরে হচ্ছে যে পেজ ক্যাশটাকে ঠিক করে নিব। জেনারেল সেটিংসটা ঠিক করে নিলাম। জেনারেল সেটিংস করার পরে আমরা এখান থেকে পেজ ক্যাশে যাব। পেজ ক্যাশ পেজ ক্যাশ থেকে এখান থেকে আমাদের
Don't set font page cache featured cache not found, এগুলোকে আমরা সেভ দিয়ে দেই, এনেবল করে দেই। এখান থেকে আমাদের ফাংশন গুলা হোস্ট নেম, আর এখান থেকে কি কি ফাংশন আছে আমাদের, এখান থেকে ফন্ট পেজ পোস্ট কমেন্ট পেজ এগুলো লাগবে না। এগুলো পরিবর্তন করার দরকার নেই, আমরা এখান থেকে আবারও সেভ দিয়ে দিব। সেভ দেওয়ার পরে আমরা এখান থেকে ম্যাগনিফাই অপশনে যাই, দেখি ম্যাগনিফাই কি কি আছে। আমরা ম্যাগনিফাই ম্যাগনিফাই আমাদের ম্যাগনিফাই এইচটিএমএল ম্যাগনিফাই সেটিংসটাকে এনেবল করে দেই। সেভ চেঞ্জ, সেভ চেঞ্জ করার পরে আমার আবার একটু চেক করে দেখি যে অনেক সময় ম্যাগনিফাইটা অন করে দেওয়ার জন্য আরো স্লো হয়ে যাবে। চেক করে দেখি যে কি অবস্থা। আপনাকে চেক করতে হবে, কিছু কিছু পরিবর্তন ঠিক করে দিতে হবে, ঠিক করে দেওয়ার কারণে আবার চেক করে দেখতে হবে যে এটার স্পিডটা বর্তমানে কেমন আসছে। তো এটা একটু টাইম নিয়ে করতে হবে। একটু একটু করে বাড়তেছে তাই না, যে মোবাইল আমাদের 63 আর এখন আমাদের আছে আবার 89% চলে আসছে। আচ্ছা, ম্যাগনিফাই এর পরে আমরা আবারও চলে যাব এখান থেকে ডাটাবেস ক্যাশ। ওকে, ডাটাবেস ক্যাশে যাই। ডাটাবেস ক্যাশ থেকে আমরা এখান থেকে ডাটাবেস গ্লোবারি যা আছে এখান থেকে আর পরিবর্তন করা দরকার হবে না। অবজেক্ট ক্যাশে যাই, একটু অবজেক্ট ক্যাশে কিছু পরিবর্তন আসতে পারে। অবজেক্ট ক্যাশ এখান থেকে 180 এগুলো ডিফল্ট থাক, এখান থেকে পরিবর্তন হবে না। হ্যাঁ, ব্রাউজার ক্যাশে পরিবর্তন আসবে কিছুটা। ব্রাউজার ক্যাশ, তো ব্রাউজার ক্যাশ থেকে এখান থেকে আমরা সেটআপ কন্ট্রোল হেডার W3 টোটাল ক্যাশ হেডার এই দুইটা পরিবর্তন করে দিতে পারি। Okay, এখন আবার একটু আমরা চেক করে দেখি। 88% আছে এখনো। আমরা আর একটু দেখি যে এখান থেকে আর কি কি ফাংশন আছে আমাদের। অবজেক্ট ক্যাশ, স্যার এখানে যদি স্যার জি জি বলেন। এখানে যদি আমরা ওই কয়েকটা যদি আমরা অপ্রয়োজনীয় অপশন যদি এনাবেল করে দিই তাহলে কি মানে সাইটের কোনো সমস্যা হবে বা কোনো এক্সট্রা এক্সটেনশন অর্থাৎ অপশন যোগ হবে না কি এমনিতে কি জন্য করতেছি এটা আমরা? কোনো এক্সটেনশন অ্যাড হবে না, আপনার ওয়েবসাইটের সবকিছু ফাংশন গুলো এখানেই চলে আসছে। তো এখান থেকে আপনাকে যে টেকনিক্যাল প্রবলেম গুলো দেখাচ্ছে, ধরেন ওই যে হেডার অংশর আপনার ফাইলগুলোর যে ব্রাউজারে ক্যাশ ধরে থাকে, এটা কি ক্যাশ গুলো ধরে থাকবে? আর সেগুলো আমরা এনেবল করে দিচ্ছি এই জন্য যে ক্যাশ গুলোকে রিমুভ করে দিবে, যার কারণে আপনার সাইটটা লোডিং স্পিড বেড়ে যাবে। এই জন্য আমরা এক একটা ফাংশন গুলোকে অন করতেছি অফ করতেছি করে দেখতেছি যে লোডিং স্পিডটা অটোমেটিক্যালি বেড়ে যাবে ওখান থেকে। কোনো ফাংশন আপনার আর ওয়েবসাইটে যদি অ্যাড হয়ে যাবে সবগুলা না। সবগুলো করা যাবে না, এতে আর হিতে যদি বিপরীত হয়ে যাবে। সবগুলো করা যাবে না, সবগুলো করলে তো তাহলে আমি একেবারে সব এসে শুধুমাত্র কোনো কিছু না দেখে ডিরেক্টলি এখানে টিক মেরে দিতাম, ওটা করা যাবে না। আচ্ছা, এটার পাশাপাশি হচ্ছে যে আমাদেরকে ইমেজ গুলোকে অপটিমাইজ করে নিতে হবে। ইমেজ অপটিমাইজ অর্থাৎ আমার ওয়েবসাইটে হয়তো অনেক ধরনের ইমেজ থাকবে তাই না, ওই ইমেজ গুলোকে অপটিমাইজ করে নিতে হবে। ধরেন আমরা এটাকে এইভাবে কনফিগার করে নিয়ে দেখলাম যে যতটুকু আসছে আপাতত এই পর্যন্তই থাক, যে আমাদের হয়তো বা মোবাইলে 58% আছে। আর এখান থেকে 8% থাকার আরো কি কি কারণ আছে আমাদের, দেখেন যে স্পিডের জায়গাতে গিয়ে এই যে এখানে ইমেজ গুলোর প্রবলেম আছে, এখান থেকে হয়তো ইমেজ গুলোর প্রবলেম ধরছে, যার কারণে এতগুলো হচ্ছে টাইম বেশি নিচ্ছে এগুলো ওপেন করতে। এই যে এখান থেকে যে সার্ভার ইমেজ নট গেট এই যে ফরম্যাটিং, ইমেজ গুলো আসে না, ইফেক্ট ইমেজ গুলো বেশি। তারপর হচ্ছে সিএসএস প্রবলেম। তো এই সিএসএস প্রবলেম যেটা থাকবে সেটা হচ্ছে ওয়েবসাইটের টেমপ্লেটের বা থিমের ডিজাইন। এরপর হচ্ছে রিমুভ যে আনইউজ জাভা স্ক্রিপ্ট, কিছু জাভা স্ক্রিপ্ট প্রবলেম আছে। এই জাভা স্ক্রিপ্টের কোন ফাংশনটা আপনার আছে, হ্যাঁ,
এই যে যেমন এই ইউআরএলটা, এইগুলোকে একজন ডেভেলপার যে আছে সেই ডেভেলপারকে আপনাকে নোট করে দিতে হবে, সে এগুলো রিমুভ করে দিবে। আর এখান থেকে কি কি প্রবলেমের কারণে আরো স্পিডটা আপনার স্লো করে ফেলছে এখানে আপনাকে ডিটেলস রিপোর্ট গুলো দিচ্ছে। তো আমার মনে হয় যে এখান থেকে আমরা এই টুলসটা দেওয়ার পরে ইমেজগুলোকে অপটিমাইজ করলে অনেকটাই ফাস্ট হয়ে যায়। আমাদের ওয়েবসাইটটা অনেক সময় দেখবেন যে শুরুতেই হয়তো বা 30 মোবাইলে আছে 50% বা ডেস্কটপে আছে 40% বা 50%, হ্যাঁ এরকম অবস্থায় থাকে। সো আমরা যদি অ্যাভারেজে 80-র উপরে নিয়ে যাই এটাই বেশ ভালো পজিশনে থাকবে। তারপরেও আমরা চেষ্টা করব যে যাতে 90-র উপরে নিয়ে আসা যায়। তো 90 উপর নিয়ে আসার জন্য যে যে রিকোয়ারমেন্ট গুলো ফিল আপ করা দরকার আমরা একে একে দেখে দেখে এগুলো চেষ্টা করব 90%-এর উপরেই চলে যায়, হ্যাঁ। আর আমরা এখান থেকে টুলসটা ইউজ করলাম প্লাগিং W3 টোটাল ক্যাশ। সো W3 টোটাল ক্যাশ অথবা আপনি এই যে ফাস্ট ভেলোসিটি ম্যাগনিফাই এটাও ইউজ করতে পারেন। তো আমরা যেহেতু একটাই করছি দুইটা করার দরকার নেই। আর এর সাথে আমরা ইমেজ অপটিমাইজ করার জন্য একটা প্লাগইন ইউজ করব। এই যে আমরা এসিএম আইটি যে ইমেজ অপটিমাইজার এটাকে আমরা ইউজ করব ইমেজ অপটিমাইজ করার জন্য। অর্থাৎ আমার ওয়েবসাইটে হয়তো হিউজ পরিমাণে ইমেজ থাকবে বা ছবি থাকবে, তাই না? এই ছবির দেখবেন এক একটা ছবির ফাইল এক এক ধরনের সাইজ, কোনোটা হয়তো 1 MB আছে, কোনোটা 5 MB আছে, হ্যাঁ, যেমন হাই রেজুলেশন আছে। বিভিন্ন ধরনের সাইজ বেশি হওয়ার কারণে বা ই কমার্স সাইট গুলোতে কিন্তু অনেক বেশি পরিমাণে ছবি থাকে, ইমেজ থাকে। আর এই বেশি পরিমাণ ইমেজ থাকার কারণেও সাইট গুলোর লোডিং স্পিড কমায় যায়। এই জন্য ইমেজ গুলোকে অপটিমাইজ করতে হয়। অর্থাৎ এই ইমেজ অপটিমাইজার দিয়ে আমরা যদি প্লাগইনটাকে কনফিগার করি তাহলে আমার ওয়েবসাইটে যত ধরনের ইমেজ আছে, যত ইমেজ আছে, ইমেজের রেজুলেশন ঠিক রেখে কম্প্রেস করে সাইজ গুলোকে ছোট করে দিবে, বাট রেজুলেশন নষ্ট হবে না। রেজুলেশন নষ্ট হবে না, রেজুলেশন ঠিক রেখে শুধুমাত্র ইমেজগুলোকে সাইজ ছোট করে দিবে। তার কারণে সাইটের লোডিং স্পিডটা আরো বেড়ে যায়। সো আমরা এটাকেও একটু কনফিগার করে নিই দেখি। আমরা ওয়েবসাইটে গেলাম, ওয়েবসাইটে যাওয়ার পরে আমরা এখান থেকে আবারও প্লাগইন সেকশনে যাব। আমরা যদি এখান থেকে প্লাগইন থেকে অ্যাড নিউ, রিসুমাইটি ইমেজ অপটিমাইজার, সো এখান থেকে পেয়ে যাবেন এই যে এইটা, ঠিক আছে। তো এটাও দেখেন প্রায় 1 লক্ষেরও বেশি, 1,17,000 10 লক্ষেরও বেশি অ্যাক্টিভ ইনস্টল আছে। তো আমরা এখান থেকে এটাকে ইনস্টল করে নিব। ইনস্টল করার পরে আপনাকে ইমেজগুলোকে অপটিমাইজ করতে হবে। সো আমরা এটাকে একটু ইনস্টল করে নেই। আর আমরা জানি প্রতিটা প্লাগইন ইনস্টল করার পরে আমাদেরকে কি করতে হবে, অ্যাক্টিভ করে নিতে হবে। ওকে ফাইন, এটাকেও আমরা অ্যাক্টিভ করে নিব। অ্যাক্টিভ হয়ে গেলে আমরা আবারও একটু চেক করব, কারণ এই প্লাগইন গুলো অ্যাক্টিভ করার সাথে সাথে নিজস্ব এরা কিছু কনফিগার করে ফেলে, যার কারণে অটোমেটিকলি সাইটের লোডিং স্পিড তাৎক্ষণিক কিছুটা বেড়ে যায়। তো আমরা চাইলে চেক করে দেখতে পারি যে কিছু কার্যকর হয়েছে কিনা। আর এটাকেও আমরা একটু অপটিমাইজ করে নিব, যেটা আমরা ইনস্টল করে নিলাম। প্রতিটা প্লাগইন ইনস্টল করার পরে আমাদের কাজ হবে প্লাগইনটাকে কাস্টমাইজ করা বা সেটিংস গুলো ঠিক করে নেওয়া। স্যার লোডিং স্পিড কেন কমে? লোডিং স্পিড কেন কমে? এই যে ফাংশন গুলো দেখতেছেন না, যে আপনার সাইটের ব্যান্ডউইথ ঠিক নাই, ইমেজের ফরম্যাট গুলো ঠিক নাই, সার্ভার ঠিক নাই, সিএসএস এর কোডিং গুলো ঠিক নাই, এগুলোর জন্য সাইটের লোডিং স্পিডটা কমে যায়। একটা মানুষ অসুস্থ কখন হয়? যখন নানান ধরনের রোগ ধরে। আপনার ওয়েবসাইটের মধ্যেও যখন নানান ধরনের টেকনিক্যাল জনিত প্রবলেম থাকবে তার কারণে সাইটের লোডিং স্পিডটা কমায় যায়। তো আমরা এটাকে আবারও ইনস্টল করে নিলাম। ইনস্টল করার পরে আমরা জানি যে আমরা যখন প্লাগইন যাব, প্লাগইন সেকশনে সাধারণত আমাদের প্লাগইন গুলো থেকে যে যত ধরনের প্লাগইন ইনস্টল করব আমরা প্লাগইন এর মধ্যে কিন্তু সব ধরনের প্লাগইন পাই। বাট এই প্লাগইনটা আমাদের এখানে কিন্তু আসবে না। আমরা প্লাগইন এ যদি যাই, প্লাগইন এ দেখবেন যে কোনো প্লাগইন এখান থেকে নাই। তো এই প্লাগইনটা আমাদের এখানে না আসার কারণ হচ্ছে আমরা যখন ইমেজ অপটিমাইজেশনের জন্য যাব, ইমেজের ফাইলগুলো কোথায় থাকে? মিডিয়াতে। সো আমরা এই মিডিয়ার মধ্যেই এই প্লাগইনটা পাবো, এই যে দেখেন মিডিয়ার মধ্যে পাবো।
এই যে মিডিয়াতে অ্যাড লাইব্রেরি, এই যে নিচে আমাদের ফাংশনটা আছে। তো আমরা এই টুলসে ক্লিক দিব। এই টুলসে ক্লিক দিলে বা প্লাগিং এ ক্লিক দিলে ইমেজগুলোকে আমাদের অপটিমাইজ করতে দিবে। তো এটা কিছুটা টাইম নিবে অপটিমাইজ করতে। হয়তো বা এখন আমাদের এখান থেকে দেখতে পাচ্ছি যে দিস কারেন্টলি 97 নন অপটিমাইজার পিকচার, যে 97টা ইমেজ আছে যেগুলোকে আমাদের অপটিমাইজ করা হয় নাই। অনেক সময় আপনার সাইটে 100 200 500 ইমেজ থাকতে পারে, যে ইমেজগুলোকে অপটিমাইজ করতে অনেকটা টাইম নিবে। তো আপনাকে এইটাতে এসে কি করতে হবে, এখান থেকে আমরা ডু নট ব্যাকআপ, আচ্ছা ব্যাকআপের দরকার নাই, আমরা এনেবল লক, এখান থেকে এই যে জাস্ট কোনোটাই টিক দেওয়ার দরকার নেই আপাতত। আপনি এখান থেকে অপটিমাইজ অল পিকচারে ক্লিক দিবেন। তো অপটিমাইজ অল পিকচারে ক্লিক দিলে আপনার এটা টাইম নিবে, এটা একটু অপটিমাইজ হয়ে যাবে। সো আমরা একটু দেখি, অপটিমাইজ অল ক্লিক দিলাম। এই যে এখান থেকে আমাকে বলতেছে যে টেক এ ফিউ মিনিট, আমাদের কয়েক মিনিট টাইম নিতে পারে, এই ইমেজটাকে আমাদের অপটিমাইজ করে দিবে। আমাদের যত ইমেজ থাকবে সবগুলো ইমেজকে সে তার মতো করে অপটিমাইজ করে নিবে। এবং এই আমাদের এই সুম আইটি যেটা আছে, আমাদের টুলস বা প্লাগইনটা, এদের নিজস্ব কিছু ডিএনএস আছে, সার্ভার আছে, যে সার্ভারে তাদের ইমেজগুলো সংরক্ষণ করে রাখে, যার কারণে আমাদের ওয়েবসাইটে লোডিং স্পিড অনেকটাই ফাস্ট হয়ে যাবে। এই প্লাগইন গুলো কিন্তু আবার আমাদের প্রিমিয়াম আছে, হ্যাঁ, আমরা কিন্তু ফ্রিতে ইউজ করতেছি। তো চাইলে এগুলো প্রিমিয়াম টুলসও ইউজ করতে পারেন। ফ্রি গুলো দিয়েও ভালো কাজ করা যায়, সমস্যা নেই। আবার অনেক সময় ক্লায়েন্টরা এগুলো হচ্ছে পেইড দিয়ে দিবে, পেইড গুলো দিয়ে কাজ করতে হবে। তো বিশেষ করে আমাদের ওয়ার্ডপ্রেসের জন্য মোস্ট পপুলার প্লাগইনটাই হচ্ছে W3 টোটাল ক্যাশ, যার কারণে সাইটের লোডিং স্পিডটা দেখবেন যে এই যে আমরা আগেরটা যেটা দেখছিলাম যে অনেক ভালো চলে আসবে। এটা কনফিগারটা ঠিকভাবে করে ফেললে আমাদের ডেস্কটপে আমরা দেখতে পাবো যে প্রায় 89 বা আরো বা এরকম, যেমন মোবাইলে আছে 99। সাইটটা নতুন, তারপরেও এখানে কিছু প্রবলেম আছে এখনো, যার কারণে হয়তো 1% আমাদের হয়তো বা কম আছে, আদারওয়াইজ 100 হয়ে যেত। তো এভাবে আমাদেরকে আসলে কনফিগার করে নিতে হবে। বা আপনি একটু চেক করে করে টাইম নিয়ে প্লাগইনটা ফাংশন গুলো এনেবল ডিসেবল করে দিয়ে দেখবেন, যার কারণে হয়তো বা আপনার সাইটটা স্লো হয়ে আছে। আবার এইটা এনেবল করে দিলে যার কারণে লোডিং স্পিডটা অনেকটাই বেড়ে যাবে, মানে ফাস্ট হয়ে যাবে। বেড়ে যাওয়া বলতে আপনার ফাস্ট হওয়া, আমরা 50 ছিল, 50 থেকে 89-এ আসা মানে হচ্ছে অনেক ফাস্ট হয়ে যাবে। দেখি এটাকে অপটিমাইজ করতেছে, এই যে এখনো কন্টিনিউ অপটিমাইজ করতেছে, এটা আরো টাইম নিবে। এটা অপটিমাইজ করে ফেলুক। এটা অপটিমাইজ করতে করতে আমরা আর একটু বাকি ফাংশন গুলো দেখি। এটা এরপরে আমরা একটু দেখি যে আর কি কি ফাংশন ছিল। একটা ওয়েবসাইটের জন্য আমরা টাইটেল ডেসক্রিপশন অপটিমাইজ করে নিব, যে টাইটেল ডেসক্রিপশন লেখার জন্য যে আপনি কত ওয়ার্ডে লিখবেন আমরা তো জানি, তাই না? তো টাইটেল ডেসক্রিপশন শুধু লেখাই না, এর সাথে আমাদের ভ্যারি করবে একটা ওয়েবসাইটের টাইটেল পিক্সেল মিটার। কারণ আমরা পিক্সেল তো বুঝি, তাই না? আমরা পিক্সেল বলতে বুঝি একটা ইমেজের পিক্সেল বা রেজুলেশনকে আমরা সাধারণত পিক্সেল বুঝি, যে গ্রাফিক ডিজাইনার যারা। বাট আমাদের ওয়েবসাইটের টাইটেল, আমরা যেমন কন্টেন্ট টাইটেল লিখতেছি, ডেসক্রিপশন লিখতেছি, এদেরও নিজস্ব একটা পিক্সেল আছে। এই যে এখান থেকে আমরা গুগলের একটা পিক্সেল মিটার আছে, পিক্সেল মিটার থেকে আমরা পিক্সেলটা চেক করে দেখতে পারি যে আমরা যে কন্টেন্ট লিখলাম বা টাইটেল লিখলাম, এটার পিক্সেল কেমন হওয়া উচিত বা কেমন হইলে গুগল দেখে। কারণ হচ্ছে এখানে আমরা দেখি, যদি কন্টেন্টটা দেখি যে গুগল ডাজ নট কাউন্ট দ্য মেটা টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন ইট নাম্বার অফ ক্যারেক্টার, মানে আপনার কত ক্যারেক্টারের টাইটেল আর ডেসক্রিপশন লেখা আছে এটাকে বেশি গুরুত্ব দেয় না। ইট ইউজিং পিক্সেল ইনস্ট্যান্ট, মানে গুগল আপনার প্রাধান্য দেয় একটা টাইটেলের পিক্সেলের উপর। আমরা জানি একটা ওয়েবসাইটের টাইটেল ডেসক্রিপশন হয়তো বা আমরা লিখতে পারি যে 60 থেকে 120 ক্যারেক্টার। তো আমরা একটু দেখি যে এখান থেকে পিক্সেল মিটার, আমি টুলস গুলো একটু ওপেন করে নিই। হ্যাঁ, টুলস গুলো ওপেন করে নিলে আমরা দেখতে পারবো। এটা এখনো অপটিমাইজ হয় নাই, অপটিমাইজ হয়ে নেই, আমরা তার পাশে আমরা অন্য ট্যাব গুলো থেকে ঘুরে আসি বা টুলস গুলো থেকে আমরা ঘুরে আসি।
তো পিক্সেল মিটার না, এই টুলস গুলো দিয়ে আপনি চাইলে চেক করতে পারবেন আপনার টাইটেল যেটা লিখলেন, ডেসক্রিপশন যেটা লিখলেন, সেটা গুগল থেকে কোথাও থেকে কপি করছেন কিনা, অথবা আপনাকে ধরেন একটা ক্লায়েন্ট আপনার ওয়েবসাইটের জন্য মেটা টাইটেল মেটা ডেসক্রিপশন লিখে দিতে বলছে, আপনি হয়তো গুগল থেকে কপি করে নিয়ে আসছেন, সে চাইলে চেক করে দেখতে পারবে যে আপনি গুগলের কোন নাম্বার পেজ থেকে বা কোন ওয়েবসাইট থেকে টাইটেল ডেসক্রিপশনটা কপি করে নিয়ে আসছেন। এখন আপনি হয়তো চিন্তা করতেছেন এই টাইটেলটা গুগলের 100 নাম্বার পেজে যে ওয়েবসাইট আছে সেখান থেকে নিয়ে আসলে ক্লায়েন্ট তো বুঝবে না, বাট এই টুলস গুলো দিয়ে সহজেই বোঝা যায় যে আপনি কোন ওয়েবসাইটের সাথে ডুপ্লিকেট বা হুবহু সিমিলার আছে, এগুলো চেক করা যাবে। তো দেখেন আমরা একটু আরো নিচের দিকে আসি, এখান থেকে আমরা জানি যে একটা ওয়েবসাইটে টাইটেল ডেসক্রিপশন লিখতে গেলে কি কি জিনিস ফলো করতে হবে। ধরেন আমার একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের নাম হচ্ছে যে বেস্ট সফটওয়্যার শপ লিমিটেড, বেস্ট সফটওয়্যার শপ লিমিটেড। এখান থেকে আমার একটা কিওয়ার্ডই হতে পারে সফটওয়্যার শপ লিমিটেড। তো আমরা এসইও অডিটের সময় অথবা কম্পিটিটর অ্যানালাইসিসের সময় কিওয়ার্ড প্রমিনেন্সি আর কিওয়ার্ড প্রক্সিমিটির দুটা বিষয় দেখছিলাম, যে আপনি শুরুর দিকে কিওয়ার্ড গুলো রাখবেন। যেমন আমার বেস্ট সফটওয়্যার শপ লিমিটেড, এটা যেহেতু ডোমেইন নেম, আমি এখানে দেখেন বেস্ট সফটওয়্যার শপ লিমিটেড, এখান থেকে আমি বা সফটওয়্যার শপ লিমিটেড টাইটেলে কিওয়ার্ডটা রাখার চেষ্টা করছি। এরপরে আবার বেস্ট ফ্রি সফটওয়্যার ডাউনলোড অ্যান্ড রিভিউ লেখা আছে টাইটেল। ডেসক্রিপশনেও কিন্তু আমি এই যে বেস্ট ফ্রি সফটওয়্যার শপ এই কিওয়ার্ডটা আছে, অর্থাৎ টাইটেলেও আমি শুরুতে কিওয়ার্ডটা রাখছি, ডেসক্রিপশনেও শুরুতে কিওয়ার্ডটা রাখছি। এইভাবে আপনাদেরকে টাইটেল ডেসক্রিপশন গুলো লিখতে হবে, এটা আপনাদের জন্য ভালো হবে বা ওয়েল অপটিমাইজেড টাইটেল ডেসক্রিপশনটা হবে। শুরুতে রাখা এবং এক্সাক্ট রাখা, ভেঙে ভেঙে না করে কিন্তু আমি এক্সাক্ট রাখছি যে সফটওয়্যার শপ লিমিটেড। হাউ টু রাইট এসইও ফ্রেন্ডলি টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন, কিপ ইউর টাইটেল আন্ডার 60 থেকে 70 ক্যারেক্টার, আপনি 60 থেকে 70 ক্যারেক্টারের টাইটেল লিখবেন। এরপরে হচ্ছে কিপ ইউর ডেসক্রিপশন আন্ডার 160 থেকে 300 ক্যারেক্টার, মিনিমাম 160 ক্যারেক্টার থেকে 300 ক্যারেক্টার পর্যন্ত আপনাকে মেটা ডেসক্রিপশনটা লিখতে হবে। এরপর হচ্ছে গিভ ইউনিক টাইটেল ফর এভরি পেজ, প্রতিটা পেজের জন্য আলাদা আলাদা টাইটেল দিতে হবে। যেমন আমরা এখান থেকে যে কোনো সাইটটা যদি দেখি, ধরেন বেস্ট সফটওয়্যার শপ লিমিটেড, আমার এটা গুগলে কতগুলো ইন্ডেক্স হয়েছে তাই না, আমরা যদি এটা দেখতে চাই তাহলে আমরা কি করব, এসইও কোয়াক থেকে কিন্তু আমরা এটা দেখতে পারি তাই না, অথবা আপনি সাইট ক্লোন লিখে ওই সাইটের অ্যাড্রেসটা লিখলেও দেখতে পারবেন গুগলে কতগুলো ইন্ডেক্সিং হয়েছে আপনার এই ওয়েবসাইটের তথ্যগুলা। তো আমরা এখান থেকে এই যে গুগল ইন্ডেক্সিং 14টা ইন্ডেক্স হয়েছে, মানে এটা নতুন সাইট রেডি হচ্ছে, এই জন্যই অল্প তথ্য। এই যে যখন আমরা সাইটে গেলাম, এই সাইটের তথ্যগুলোই পাবো। দেখেন প্রতিটা সাইটের টাইটেল গুলো কিন্তু আলাদা আলাদা, এবং এই যে এটাকে বলা হচ্ছে মেটা টাইটেল। আর এখান থেকে আমরা যেটা দেখতেছি প্রতিটা হচ্ছে মেটা ডেসক্রিপশন, এই যে এগুলো হচ্ছে আমাদের মেটা ডেসক্রিপশন। তো এই ডেসক্রিপশন গুলো আমাদেরকে আলাদা আলাদা ভাবে লিখতে হবে। আমরা জানি ডেসক্রিপশন গুলো একই ইউজ না করি, সেটাই বলা হচ্ছে যে প্রতিটা টাইটেল এবং প্রতিটা ডেসক্রিপশন আমাকে ইউনিক করতে হবে। এরপর হচ্ছে অ্যাড ইওর মেইন ফোকাস কিওয়ার্ড বিগিনিং ইন ইওর টাইটেল, আমার যেটা মেইন যে ফোকাসিং কিওয়ার্ড হবে, আমার মেইন যে কিওয়ার্ড হবে সেটা জানি আমি টাইটেল ডেসক্রিপশনের শুরুর দিকে রাখি। আমি ফোকাস জানি, কিওয়ার্ড আর কি। হ্যাঁ ফোকাস কিওয়ার্ড যেটা আমি যাতে টাইটেলের শুরুর দিকে রাখি, ডেসক্রিপশনের শুরুর দিকে রাখি। এরপর হচ্ছে রাইটে টাইটেল ট্যাগ সার্চ ইঞ্জিন ভিজিবল, হ্যাঁ এটা যাতে ভিজিটররাও কমফোর্টেবল ফিল করে এমন কিছু কিওয়ার্ড গুলো আপনাকে ইউজ করতে হবে। এরপর হচ্ছে অ্যাভয়েড কিওয়ার্ড স্টাফিং, স্টাফিং মানে হচ্ছে যে আবার একই কিওয়ার্ডটা বেশি ইউজ করা যাবে না। এভাবে আমাদেরকে টাইটেল ডেসক্রিপশন গুলো লিখতে হবে। তো আমরা পিক্সেলে ছিলাম, চলেন পিক্সেলে যাই। আমরা এখন বুঝলাম যে কত ওয়ার্ডের টাইটেল লিখতে হবে, কত ওয়ার্ডের ডেসক্রিপশন লিখতে হবে। ওকে, তো এখন আমাদের টাইটেলের যেটা লিখলাম, আমার ওয়েবসাইটের জন্য টাইটেল লিখলাম। আমরা যেহেতু দেখলাম যে গুগল যে ডোন্ট কাউন্ট দ্য মেটা টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন,
ইট নাম্বার অফ ক্যারেক্টার ইট ইউজিং পিক্সেল মিটার। গুগল আসলে আপনার টাইটেলের ক্যারেক্টারের উপর বেশিটা ভ্যারি করে না, ভ্যারি করে মেইনলি পিক্সেলের উপর বেশি ফোকাস দেয়। সো তাহলে আমরা পিক্সেলটা চেক করে দেখতে হবে। আমরা তো হয়তোবা এই টাইটেলটা লিখলাম, হ্যাঁ ডেসক্রিপশনটা লিখলাম, আমরা বুঝলাম যে স্টার্টিং এ আমরা কিওয়ার্ড গুলো দিছি, তো এটা আসলে পিক্সেল কেমন হইলো সেটা আমাদেরকে চেক করে দেখতে হবে। তো আমরা এখান থেকে আমরা যে কিওয়ার্ড টাইটেলটা লিখবো সেই টাইটেলটা নিয়ে যাবেন। টাইটেল নিয়ে যাওয়ার পরে আমরা এখান থেকে এই যে গুগলের যে টাইটেল পিক্সেল মিটারে আসছি, এই যে এখান থেকে দেখেন যে পেজ টাইটেল পিক্সেল মিটার, এখান থেকে গুগলের পিক্সেল চেক করে দিবে তারা। আর এখানে আমাকে বলা হচ্ছে যে কত ওয়ার্ডের হইলে ভালো হয়, যেমন এখান থেকে ওয়ান মানে 117 ক্যারেক্টার পেজ টাইটেল, আর পিক্সেলটা 466 পিক্সেল থেকে 469 পিক্সেল হইলে এটা আসলে খুবই ভালো হয়। তো আমরা জাস্ট এখান থেকে আমরা যে টাইটেলটা কপি করে নিয়ে আসলাম এটাই যদি পেস্ট করে দেই, এখানে পেস্ট করে ইন্টার ক্লিক দিলে আপনাকে এখানে এই পিক্সেলটা শো করবে। এই যে দেখেন যে আমাদের এই কিওয়ার্ডের জন্য বা টাইটেলের জন্য এটার পিক্সেল আসে আমাদের 454। তো 454 মানে খারাপ না, প্রায় আমাদের 466 কাছে আসছে, কাছাকাছি চলে আসছে। তো 400 মানে 50 থেকে হইলেও আমাদের জন্য এনাফ। অথবা এখান থেকে আমাদের এই যে এখানে বলে দিছে যে আফটার ইউ ফাউন্ড ম্যাক্সিমাম পেজ টাইটেল বিটুইন, হ্যাঁ যে 466 থেকে 496 পিক্সেল পর্যন্ত নেবেন, আবার এর বেশি নেবেন না, 496 এর উপর গেলে নেবেন না। এই জন্য টাইটেলটা আপনি লেখার পরে পিক্সেলটা চেক করে দেখবেন। এই পিক্সেলটা ফোকাস করবে আপনি কত ওয়ার্ডের টাইটেল লিখছেন এটার উপর, এরপরে আপনার কিওয়ার্ড গুলো কোথায় ইউজ করতেছেন এটার উপর, হ্যাঁ এইগুলোর উপর বেস করে পিক্সেলটা কম বেশি হয়ে থাকে। তো আমরা এই পিক্সেল গুলো এখান থেকে চেক করে দেখতে পারবো। আবার এখান থেকে আমাদের যে আরো কিছু এই যে টাইটেল আপনার ট্যাগ অপটিমাইজার ছিল, এখান থেকে আপনি এগুলো চেক করে দেখতে পারবেন যে আপনার যে ডুপ্লিকেট হয়েছে কিনা। আমরা যে টাইটেল গুলো লিখলাম এই যে এখান থেকে পিক্সেল গুলো দেখায়, আমরা যদি পিক্সেল গুলো দিই এই যে যেমন এখান থেকে দেখাচ্ছে। বা আমরা এখান থেকে কপি চেক করার জন্য আপনার যে টাইটেল লিখছেন টাইটেলটা দেন, টাইটেলও দিতে পারবেন। এখান থেকে যে মেটা ডেসক্রিপশন এরা অটোমেটিকলি দেখে দিচ্ছে যে আমি শুধু টাইটেলটা কপি করে দিলাম, দেওয়ার পরে এখান থেকে 466 পিক্সেল দেখাচ্ছে। ওকে, আমরা একটু দেখি যে ডুপ্লিকেট গুলো চেক করে দেখায় কিনা আমাদেরকে। এটা তো আছে আমাদের এখানে, আমরা একটু ইউআরএলটা দিই তাই না, বেস্ট সফটওয়্যার শপ গেট ইউআরএল। এরর আমার পেজ খুঁজে পাচ্ছে না, বা আমরা এখান থেকে যদি এই সাইটটাই দেই, এই সাইটটা দিলেও আমরা চেক করে দেখতে পারবো। বা যে কোনো সাইট আমরা যে সাইটের জন্য কাজ করব সেই সাইটের ইউআরএলটাও যদি আপনি বসে দেন, বসে দেওয়ার পরে গেট ফ্রম ইউআরএল, এখান থেকে তারা আমাদেরকে টাইটেল গুলো খুঁজে বের করে দিবে। এখান থেকে খুঁজে বের করে দিছে যে আমি হোম পেজের জন্য কোন টাইটেল ইউজ করলাম, এরপরে হচ্ছে আমাদের হোম পেজ কি, তারপর হোম ডেসক্রিপশন কেমন ইউজ করলাম, এরপরে এটা গুগলের প্রিভিউ হবে কিভাবে, এইভাবে এখানে আমাকে দেখায় দিচ্ছে যে এইভাবে গুগলের প্রিভিউ হবে। এটা আপনি এখান থেকে চেক করে দেখতে পারবেন। আর এখান থেকে আমরা যদি আরো এই পাশে আমাদেরকে এখান থেকে শো করে দেখায় দিবে যে এই সাইটটা গুগলের প্রিভিউ হচ্ছে, এবং গুগলের প্রিভিউ হওয়ার পাশাপাশি আমাদের কোন সাইটের সাথে এটা ডুপ্লিকেট আছে, এখানে ডুপ্লিকেট গুলো চেক করে দেয় সাধারণত। আমরা একটু দেখি যে এটার ডুপ্লিকেটটা একটু দেখি যে সাইজ টাইটেল ডেসক্রিপশন ইউআরএল। আচ্ছা জাস্ট আমরা একটু ইউআরএলটা দিয়ে দেই, আর এখান থেকে টাইটেল ডেসক্রিপশনটা উঠাই দেই, এখান থেকে লাগবে না আপাতত। দেখি যে এটার পাশাপাশি আমাদের ইমেজ অপটিমাইজের কি অবস্থা। আমরা অনেক আগে ইমেজের
অপটিমাইজ করতে দিয়ে আসছিলাম। এখনো টাইম নিচ্ছে, এখনো ফুল কমপ্লিট হয় নাই। দিস মেনি টাইম, আমাদেরকে কিছু ফিউ মিনিট টাইম নিচ্ছে ইমেজটাকে অপটিমাইজ করার জন্য। আচ্ছা, ইমেজ অপটিমাইজ হওয়ার পাশাপাশি আমরা যদি আরেকবার একটু দেখি যে আমাদের বর্তমান ওয়েবসাইটের কি অবস্থা। আমাদের মোবাইল, ডেস্কটপ, আপনারা আপনাদের ওয়েবসাইটে কনফিগার করে নিন। তবে এখনো কনফিগার করার দরকার নাই, কারণ আপনাদের ওয়েবসাইটের তো তেমন কোনো কন্টেন্ট নাই। আগে 2-4টা কন্টেন্ট পাবলিশ করেন, কন্টেন্ট পাবলিশ করার পরে কিছু ডিজাইনের ফাংশন নিয়ে আসেন, হ্যাঁ। ডিজাইন করার পরে যখন আপনার ইমেজগুলো আপলোড থাকবে তখন আপনি এটাকে কনফিগার করে ভালোভাবে বুঝতে পারবেন। তো নতুন সাইটে না করাই ভালো। এটা আগে ইনস্টল করে নেন। ইনস্টল করে নিলে বা আপনি কাজ করে নেন সাইটে। সাইটের যখন কাজ করবেন, কাজ করার পরে প্লাগইন গুলোকে ইনস্টল করবেন। তাহলে দেখবেন খুব সহজেই আপনার সাইটের লোডিং স্পিডটা এইভাবে চলে আসবে যে মোবাইল এবং হচ্ছে ডেস্কটপ থেকে দুইটা থেকেই ভালো সিগন্যালে নিয়ে আসতে পারবেন।